আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে চার্জিং ইরর জনিত সমস্যা আসলে কিভাবে সমাধান করতে হয়। তো আমার এই মোবাইল ফোনটির সেম সমস্যা, এটা আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো। তো আমরা একটু ডিসপ্লের উপর লক্ষ্য করি, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে মোবাইল ফোনটির কি সমস্যা। তো দেখেন, এখানে লেখা আছে ইরর, প্লিজ প্লাগ আউট চার্জার। তো এরকম যদি সমস্যা আসে তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করতে হয় আজকের ভিডিওতে আমি A to Z আলোচনা করব, এবং খুব সহজেই কিভাবে সমাধান করতে পারবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকেই কিন্তু এগুলা সমস্যা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধান করতে পারে না। বিশেষ করে ইরোর যদি কোনো প্রকার সমস্যা আসে তাহলে কিন্তু অনেকেই এই সমস্যাটি সমাধান করতে পারে না। তো আজকে সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো। যদি এই ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আশা করি আপনি যে কোনো ফোনের এইরকম এরর সমস্যা ইজিলি সমাধান করতে পারবেন। তো এই সমস্যাটি সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে সেটা হলো বর্ণীয় ডায়াগ্রাম। অর্থাৎ এখানে আমাদের ডিভাইডেড একটি সার্কিট ব্যবহার করা হয়েছে, সেই সার্কিটটি আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা সেই সার্কিটটি বুঝি তাহলে আশা করি এটা আমরা ইজিলি সমাধান করতে পারবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আপনারা এখানে দেখেন যে আমি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম অলরেডি বের করে রেখে দিয়েছি। আর এটার আমার মডেল হচ্ছে ITL Vision 3। অর্থাৎ এখানে দেখেন আপনারা, এখানে কিন্তু আমি এটা হলো মডেল ITL Vision 3, এটা হলো মডেল। তো এই মডেলে যাওয়ার পর এখানে আমি যে চার্জিং ডাটা অপশনটি রয়েছে সেটাকে কিন্তু এখানে ক্লিক করে এই এটা কিন্তু নিয়ে আসছি। তো এখানে আপনাদেরকে আমি বোঝাবো, যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যে ব্যাটারি কানেক্টরটি রয়েছে সেটাকে একটু যদি লক্ষ্য করে দেখি, তো এখানে আমরা এটা হলো আমাদের ব্যাটারি কানেক্টর। এটা হলো আমাদের ব্যাটারি কানেক্টর। তো এখানে আমাদের কি কি লাইন থাকে সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হলো আমাদের বিব্যাট লাইন, এটা হলো আমাদের বিব্যাট লাইন। আর এটা হলো আমাদের নেগেটিভ লাইন, এটা হলো আমাদের আইডি লাইন, আর এটা হলো আমাদের থার্মাল লাইন। তো আমাদের মূলত যে সমস্যাটি হয় এটা হলো এই থার্মাল লাইন থেকে। অর্থাৎ আমাদের এই থার্মাল লাইন থেকেই সবচেয়ে বেশি সমস্যাটা দেখা যায়। তো এখন এটা আমাদের কিভাবে সমাধান করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ডিভাইডেড সার্কিট সম্পর্কে হালকা একটু আলোচনা করি। তো এটা হলো দেখেন, এইখানে একটা রেজিস্টর ইউজ করা হয়েছে, সেটা হলো সিরিজে। এইখানে একটা রেজিস্টর ইউজ করা হয়েছে, এটাও কিন্তু সিরিজে আমাদের রেজিস্টর ইউজ করা হয়েছে। তো ডিভাইডেড সার্কিট কিভাবে কাজ করে যদি এই বিষয়ে আমি বলতে যাই তাহলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো এটা ভিডিওটি দেখবেন না, যার কারণে আমি একটু শর্টকাটে বলে দেই। তো ডিভাইডেড সার্কিট আমাদের কিভাবে কাজ করে, তো দেখেন এখানে আমাদের এটা হলো আমাদের একটি রেজিস্টর, এটা হলো আমাদের একটি রেজিস্টর, এখানে হলো আরেকটি রেজিস্টর। তো এখান থেকে এদিক থেকে আমাদের পাওয়ার আইসি থেকে একটি ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজটি 1.8। এটা হলো আমাদের 1.8 ভোল্টেজ। এটা হলো আমাদের R1 রেজিস্টর, সেটা সবসময় সিরিজে থাকবে। আর R2 যে রেজিস্টর, এটার এক পাশে আমাদের গ্রাউন্ড থাকবে, এটা হলো R2। আমি কম্পিউটার স্ক্রিনটা হালকা একটু ব্লাঙ্ক করে দেই।
ওকে, আপনারা এখন বুঝতে সুবিধা হবে। আর এই মাঝখান থেকে আমাদের একটা লাইন আউটপুট হবে, সেটা আমাদের সিপিইউ তে যাবে। কিছু কিছু মোবাইল ফোনে দেখা যায় যে এটা সিপিইউ তে যায়, এবং কিছু কিছু মোবাইল ফোনে দেখা যায় এটা পাওয়ার আইসি তে যায়। তো এটা হলো এই যে মোবাইল ফোন রয়েছে আইটিএল ভিশন 3, এই মোবাইলের কিন্তু এই লাইনটি ডাইরেক্টলি পাওয়ার আইসি তে চলে যাবে। তো আমাদের আইটিএল যে ভিশন 3 মোবাইল ফোনের বর্তমানে যে মোবাইল ফোনে আমরা কাজ করতেছি, সেটা হলো এই R2 যে রেজিস্টারটা রয়েছে, এই R2 আপনারা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। এই R2 যে রেজিস্টারটা রয়েছে সেটা আমাদের মোবাইল ফোনের যে ব্যাটারি সার্কিট রয়েছে, অর্থাৎ বিএমএস যে রয়েছে ব্যাটারির, সেই ব্যাটারির বিএমএস এর ভিতরে রয়েছে। আর R1 যে রেজিস্টারটা সেটা আমাদের এই মাদারবোর্ডের ভিতরে রয়েছে। তো চলুন আমরা মাদারবোর্ডের ভিতরে দেখি। তো এখানে ভোল্টেজের বিষয়টা হালকা একটু বলে নেই। তো এখানে আমাদের পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্টেজ আসবো। এখানে যদি আমাদের 10 কিলো হোমসের রেজিস্টার থাকে, অথবা এখানে যদি 20 কিলো হোমসের রেজিস্টার থাকে, তো কিছু ভোল্টেজ এদিক দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে, আর এখান থেকে কিছু ভোল্টেজ আমাদের পাওয়ার আইসি অথবা সিপিইউ তে যাবে। যেমন 0.6, 0.1, 0.2, 0.3, এখানে রেজিস্টার উপর নির্ভর করে। আপনারা যদি চান তাহলে আমি ডিভাইডেড সার্কিট সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও বানাবো, সেখানে আমি A to Z আলোচনা করব। তো আজকে আমি শর্টকাটে হালকা একটু বললাম। তো চলুন এবার আমরা দেখি যে এটা কিভাবে কাজ করে। এখানে কিন্তু আমাদের দুটোটাই কিন্তু এই প্রান্তটা যে রয়েছে, আপনারা লক্ষ্য করেন, এই যে এখানে কিন্তু দুইটা রেজিস্টার রয়েছে, এ একটা, এ একটা। এই দুটোটাই আপনি ধরে নিতে পারেন এটা হলো R1 রেজিস্টার। R1 রেজিস্টার, এদিক থেকে আমাদের পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আসছে, সেই ভোল্টেজটা হলো 1.8, অথবা 2.2 ভোল্টেজও কিছু সময় দেখা যায়, বা 2.8 ভোল্টেজও দেখা যায় কিছু কিছু মোবাইল ফোনে। যেহেতু এটার বিট ম্যাপ নাই, সেক্ষেত্রে আমি এটার বিস্তারিত সম্পর্কে বলতে পারছি না। যাই হোক, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আপনারা যদি চেক করেন তাহলে এখানে 1.8 থেকে 2.8 পর্যন্ত ভোল্টেজ পাবেন। আর এটা এখান থেকে এই মাঝখানে যে লাইনটা রয়েছে, অর্থাৎ একদিক দিয়ে আমাদের ভোল্টেজ ইনপুট হবে, আর যে মাঝখানে যে লাইনটা রয়েছে রেজিস্টরের অপর প্রান্ত যে রয়েছে, তো রেজিস্টরের যে অপর প্রান্ত রয়েছে, এই যে এই প্রান্ত রয়েছে, এখান দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট হবে। তো এখানে আপনারা কিন্তু দুইটা রেজিস্টর দেখতে পাচ্ছেন। তো এই দুইটা রেজিস্টর কিভাবে কাজ করতেছে সেটা যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই তাহলে আরো জিনিসটা সহজ হয়ে যাবে। তো এটা হলো আমাদের পাওয়ার আইসি। পাওয়ার আইসি থেকে আমাদের একটি ভোল্টেজ এখানে, এটা হলো আমাদের R1 রেজিস্টর, আর এটা হলো R2 রেজিস্টর। R2 রেজিস্টরের এক পাশে আমাদের কি থাকবে, নেগেটিভ থাকবে। তো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি এটা বুঝতে পারবেন। এটা হলো R1 রেজিস্টর, আর এটা হলো R2 রেজিস্টর। তো এখানে আমাদের যে আইটিএল ভিশন 3 মোবাইল ফোনের যে আমি টেম্পারেচারটা সমাধান করতেছি, এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে রেজিস্টর, এই মাঝখানে আউটপুট হওয়ার সময় এখানে আরেকটি রেজিস্টর ইউজ করছে। এখানে একটি রেজিস্টর দেওয়ার পর তারপর এটা পাওয়ার আইসি তে চলে গেছে। এটার সিস্টেম হলো এরকম। তো আমি এখন আপনাদেরকে এটার প্র্যাকটিক্যালি একটু দেখাই যে এটা কিরকম সিস্টেম। তো আপনারা এখানে একটু বোঝার চেষ্টা করবেন। তো দেখেন এই যে এই প্রান্ত যে রয়েছে, এই প্রান্ত দিয়ে আমাদের ভোল্টেজ ইনপুট হয়েছে। এটা হলো আমাদের R1 রেজিস্টর। আর R1 এর যে এই প্রান্তটা রয়েছে, অর্থাৎ এই যে এই প্রান্তটা যে রয়েছে, এখান দিয়ে আমরা জানি আউটপুট হয়, এখান দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট হয়। তো আউটপুট হওয়ার সময় এখানে এই আউটপুট হওয়ার পরে এখানে আরেকটি রেজিস্টর ইউজ করা হয়েছে। ইউজ করার পর আমাদের যে এই লাইনটা রয়েছে, এই লাইনটাই মূলত আমাদের আউটপুটের লাইন। অর্থাৎ এখানে R1 রেজিস্টর হওয়ার পরে যে আমি আপনাদেরকে ডায়াগ্রামে যেভাবে দেখালাম, যে আউটপুট হওয়ার সময় এখানে যে একটা রেজিস্টর ইউজ করা হয়েছে সেটা হলো এটা, আর R2 যে রেজিস্টর সেটা হলো বিএমএস এর ভিতরে থাকে।
তো হয়তো আপনারা বুঝতে পারছেন। আর আপনাদেরকে যে বললাম যে সহজভাবে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ইজিলি সমাধান করা যায়, সেটা আমি এখন আপনাদেরকে বলে দেই, সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা এখানে যে কাজটি করব সেটা হলো যে এই আউটপুটের যে রেজিস্টরটি ইউজ করা হয়েছে, অর্থাৎ এই রেজিস্টরটি, এই যে এই রেজিস্টরটি আমরা এখান থেকে উঠাবো। উঠানোর পর এখানে আমরা 1.2 ভোল্টেজের একটি লাইন জাম্পার করে দিব, অর্থাৎ মাদারবোর্ডে কোথাও না কোথাও 1.2, 1.8, 0.9, 0.6 এরকম কিন্তু ভোল্টেজ অনেক পাওয়া যায়। অর্থাৎ আপনি চাইলে এই ভোল্টেজটা কিন্তু বানাতে পারবেন ডিভাইডেড করে। তো বললামই, যদি ডিভাইডেড সার্কিট সম্পর্কে আপনারা A to Z বিস্তারিত আলোচনা চান তাহলে আমাকে জানাবেন, অর্থাৎ ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে এই ডিভাইডেড সার্কিটটা মূলত ভালোভাবে কাজ করে। A to Z আমি আপনাদেরকে বুঝাবো। তো এই রেজিস্টারটাকে আমরা এখন উঠানোর পর তারপরে এখানে 1.8 ভোল্টেজের লাইন একটা 1.2 ভোল্টেজের একটা লাইন জাম্পার করে দেব, তাহলেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এটা হলো শর্টকাটে আমি আপনাদেরকে বলে দিলাম। তো আমাদের 1.8 ভোল্টেজের 1.2 ভোল্টেজের লাইন কোন জায়গায় রয়েছে সেটা আমাদের দেখতে হবে। তো তার জন্য এখানে আমি দেখেন ইন আউট ভোল্টেজের ভিতরে ক্লিক করে রেখেছি। দেখেন এখানে কিন্তু অসংখ্য ভোল্টেজ রয়েছে, যেমন এখানে দেখেন বিডিডি 3.3 ভোল্টেজ, ওই যে 1.8 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ, 2.8 ভোল্টেজ, এগুলো আপনারা দেখেন। এই যে এখানে দেখেন এটা হলো 2. এই যে এখানে এটা দেখেন 1.8 ভোল্টেজ, এই যে এখানে দেখেন 1.8 ভোল্টেজ, এই যে এখানে দেখেন 0.9 ভোল্টেজ। এরকম করে আমাদের দেখতে হবে। এই যে এখানে লক্ষ্য করেন এখানে একটা ভোল্টেজ রয়েছে, সেটা হলো 1.2 ভোল্টেজ। তো এখান থেকে আমরা একটা তার, সেই যে R1 রেজিস্টরটা রয়েছে, আমি একটু দেখাই এখানে, এটা হলো R1 রেজিস্টর আর এটা হলো আউটপুটের রেজিস্টর। তো আমরা এই রেজিস্টরটা উঠিয়ে এখান থেকে ফেলে দিব, অথবা এখানে কোথাও লাগিয়ে রেখে দিলাম। তো এই রেজিস্টরটা এখানে আমরা এখান থেকে উঠানোর পর ওই যে 1.8 ভোল্টেজের লাইনটা, 1.2 ভোল্টেজের যে লাইনটা রয়েছে সেটা এখানে আমরা জাম্পার করে দিব। জাম্পার করে দিয়ে দেখবো যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো চলুন আমরা এখন মাদারবোর্ডের দিকে চলে যাই। তো আমরা মাদারবোর্ডের দিকে চলে আসলাম। এবার আমরা মাইক্রোস্কোপ ক্যামেরার দিকে হালকা একটু ফোকাস দিই। তো আমি ক্যামেরাটা একটু অন করে নিই। আপনারা এখানে দেখেন, আমি ক্যামেরাটা হালকা একটু সরিয়ে নিই। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। এটা হলো আমাদের R1 রেজিস্টর, এই যে এটা, আর এখান দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট হয়েছে। এখান দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট হয়ে পাওয়ার আইসিতে চলে গেছে। তো আমরা এখানে এই ব্যাটারিটা একটু ডিসকানেক্ট করে নেই। ডিসকানেক্ট করে নিলাম। তো আমরা এখান থেকে এই রেজিস্টরটাকে উঠিয়ে ফেলবো। ওঠানোর পর এই যে আমাদের পাওয়ার আইসিটা, এই যে এখান থেকে আমরা, আচ্ছা আমি একটু দেখে নেই তারপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই যে আমাদের হলো এটা হলো 1.2 ভোল্টেজের লাইন। তো এখান থেকে আমরা একটা জাম্পার তার নিয়ে এই যে এটা কালকে একটু ক্লিয়ার করে দিলাম আমি। এই যে এখান থেকে একটা জাম্পার তার নিয়ে এখানে আমরা জাম্পার করব। জাম্পার করে ডাইরেক্টলি সরাসরি আমরা এই যে এখানে লাগিয়ে দিব, তাহলেই সমাধান হয়ে যাবে। আর এটার দেখেন পাওয়ার আইসির মডেল SC2721G মডেল। অর্থাৎ আপনি যে কোনো মোবাইল ফোনে যদি এই পাওয়ার আইসিটি পান তাহলে আপনারা এই সেম ডিভাইডেড সার্কিট কিন্তু ইউজ করবে সেই মাদারবোর্ডে। আপনারা চাইলে এরকম দেখবেন যে এরকম যদি পাওয়ার আইসি থাকে তাহলে ওইখানে ডাইরেক্টলি এই যে আউটপুটের যে লাইন রয়েছে এখানে, এই যে এখানে ডাইরেক্টলি আপনার 1.2 ভোল্টেজের লাইনে একটা জাম্পার করে দিবেন, তাহলেই সমাধান হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে দেখাই খুব
সহজে এটা কিভাবে সমাধান করবেন। তো আমরা এই রেজিস্টারটাকে এখান থেকে রিমুভ করে নেই। ওকে, দেখেন আমরা কিন্তু এই যে এইখান থেকে ডাইরেক্টলি একটা তার নিয়ে এই যে এইখানে জাম্পার করে দিয়েছি। তো চলুন এবার আমরা চেক করি। তো আমরা মাইক্রোস্কোপটাকে একটু সরিয়ে দিই। ওকে, এবার আমরা চার্জার কানেক্ট করি। আমাদের লোগো চলে আসছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো দেখলেন এগুলা বুঝলে খুবই সিম্পল ভাবেই সমাধান করা যায়। তো আমি আবারও দেখাই একটু। আচ্ছা, আবার আমরা এটাকে খুললাম, আবারও লাগাই। এই দেখেন এই যে আমাদের কিন্তু মোবাইল ফোনে 0% চার্জ রয়েছে এবং আমাদের যে এম্পিয়ার মেশিন রয়েছে, এম্পিয়ার চার্জার, সেখানে 1.3 টানতেছে। আমরা একটু দেখি। এটার মধ্যে তো পাওয়ার বাটনে সমস্যা আছে, পাওয়ার বাটনটি কাজ করতেছে না। না না, কাজ করতেছে, এই যে দেখেন এখানে আমাদের 0% চার্জ আছে। তো এরকম যত ধরনের আপনার পাওয়ার আইসি আছে, অর্থাৎ SC 2721G, এই পাওয়ার আইসি যতগুলো মোবাইল ফোনে আছে আপনারা সেম সিস্টেমে কাজ করবেন। অর্থাৎ যদি চার্জিং ইরোর সমস্যা আসে তাহলে এখানে যে আউটপুট রেজিস্টারটি রয়েছে সেই রেজিস্টারটি উঠিয়ে ফেলে দিবেন। এটা কিন্তু স্থায়ী সমাধান, এটা আর কখনোই সমস্যা হবে না যতদিন পর্যন্ত এই মোবাইল ফোন ভেঙে না যায় বা পানিতে না পড়ে যায়। ওই পর্যন্ত এটা কিন্তু কোনোভাবেই সমস্যা হবে না, অন্য সমস্যা হবে। এটা একদম 100% সলিউশন। তো এই আর টু এর ভিতরে যে যেখান থেকে আমরা দেখলাম যে ভোল্টেজটি আউটপুট হওয়ার জন্য যে রেজিস্টারটি ইউজ করেছে, সেই রেজিস্টারে আমরা 1.2 ভোল্ট দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। বা এখানে আপনি 1 ভোল্টও কিন্তু দিতে পারেন। তো আমি এখানে 1.2 ভোল্টেজ যেহেতু পাওয়ার আইসির পাশে পেয়েছি, তার কারণে এখান থেকে টেনে দিয়ে দিলাম, আর সমস্যাটি আমাদের সমাধান হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্তই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেখেন এখানে কিন্তু 1% চার্জ হয়ে গেছে।